স্বাভাবিক যে আমরা এখানে একটা প্রোগ্রামে এসেছি, এখানে টিবি রোগ নিয়ে বলতে এসেছি কিনা, তবুও যখন বলতে এসেছি কিছু বলতেই হয়। টিবি রোগকে আগে বলা হতো রাজরোগ। রাজরোগ মানে যে রাজা মহারাজাদের এই রোগটা হতো বলেই বোধহয় রাজরোগ বলা হতো। যা আমরা অনেক সিনেমায় দেখেছি যে একটা বিয়োগান্তক সিন মানেই হচ্ছে একটা সংসারের সবচেয়ে উৎপাদনশীল ব্যক্তি যে সংসারটাকে চালায়, তাদেরই এই টিবি রোগটা হয় এবং সে মারা যায়, সংসারটা ভেসে যায়। আমি এই কাজ করার সুবাদে এইরকমই দৃশ্য দেখেছি প্রতিনিয়ত প্রায় 25-30 বছর ধরে। টিবি রোগটা কেন হয় এটা যদি জানতে পারা যায় তাহলে অনেক কিছু সুবিধা হবে আপনাদেরও। আচ্ছা, একটা কথা বলুন, এখানে 2-4 জন মাকে দেখতে পাচ্ছি যে বাচ্চা জন্মানোর পর বাচ্চাকে কি টিকা দেওয়া হয়। আমি প্রথমে একটা যে নৈতিক মন্ত্রটা বললাম, উপনিষদের মন্ত্রটা, সেটা হচ্ছে যে আমরা এখানে উভয় আদান প্রদান করব। আমি কিছু বলবো, আপনারা শিখবেন, আপনারা কিছু বলবেন, আমি শিখব। তো বলুন তো মায়েরা, যে বাচ্চা জন্মানোর পর প্রথম কি টিকা দেওয়া হয়? রাইট, বিসিজি টিকা। এই কেন দেওয়া হয় জানেন? কারণটা জানা নেই। সারা পৃথিবীতে যত যক্ষ্মা রোগী বা টিবি রোগী আছে ভারতবর্ষে আছে তার 3 ভাগের 1 ভাগ। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক যক্ষ্মা রোগী আমাদের ভারতবর্ষে আছে। আর যক্ষ্মা রোগ হলো সংক্রামক, অর্থাৎ একজনের থেকে আরেকজনের হয়। ভারতবর্ষের মানুষদের যক্ষ্মা রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এখানে হাই ডেন্সিটি পপুলেশন, প্রচন্ড ঘন বসতি, অনেক মানুষ এখানে বাস করে। আর সহবর্তী ভারতবর্ষ এখনো 3য় বিশ্বের দেশ, অর্থাৎ উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশগুলোতেই টিবি রোগের প্রকোপ সবচেয়ে বেশি হয়। তো ভারতবর্ষের মানুষের সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হলো টিবি। তাই জন্মের পরেই বাচ্চাদের আগে বিসিজি দেওয়া হয়। বিসিজিটা হচ্ছে টিবির জন্য লড়াই করার জন্য একটা ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় টিবি রোগ যাতে না হয়। কিন্তু এই বিসিজি ভ্যাকসিন কিন্তু টিবি রোগকে সারা জীবন ধরে মানুষের টিবি রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে না। এটা বিসিজিটা শিশু বয়সে এবং বেশি বয়সে সারা শরীরে ছড়িয়ে পড়া টিবি থেকে রক্ষা করতে পারে। কিন্তু সম্পূর্ণভাবে একটা বিসিজি ভ্যাকসিন সব বাচ্চাকেই দেওয়া হয়েছে। আমাদের সবারই বিসিজি হয়ে আছে, বিসিজির একটা দাগও আমাদের সবার হয়ে থাকে। তো সপ্তাহে তো কারো টিবি হওয়ার কথা নয়, কিন্তু তবু টিবি হয়। কারণ এই বিসিজি ভ্যাকসিনটা শিশু বয়সে বাচ্চাকে রক্ষা করবে আর বড় বয়সে সারা শরীরে ছড়িয়ে পড়া টিবি থেকে রক্ষা করবে। কিন্তু ফুসফুসীয় যক্ষ্মা, বুকে যে টিবি হয়, সেই রোগটাকে, সেই রোগ হওয়া থেকে আটকাতে পারে না বিসিজি। সেই রোগ হওয়া থেকে আটকাতে পারে কি না আমাদের সচেতনতা। টিবি রোগীর সংস্পর্শে এলে টিবি রোগ একজনের থেকে আরেকজনের হয়। কিভাবে হয় না, হাঁচি কাশির মাধ্যমে এই রোগটা ছড়ায়। এয়ারবর্ন ইনফেকশন বলা হয়। এয়ারবর্ন ইনফেকশন মানে আমরা যখন জোরে কথা বলি, হাঁচি কাশি দিই, তখন যক্ষ্মা রোগী যারা আছে তাদের মধ্যে দিয়ে মুখের মধ্যে থেকে যে জলকণাগুলো বেরিয়ে আসে, সেই জলকণাগুলো বাতাসে ভাসে। সেই জলকণার মধ্যে যক্ষ্মার জীবাণু থাকে এবং সেই যক্ষ্মার জীবাণু একজন সুস্থ মানুষ যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই বাতাসটা গ্রহণ করে, তখন তার শরীরেও সেই যক্ষ্মার জীবাণু ঢুকে যায়। যক্ষ্মার জীবাণু ঢুকে গেলেই সে টিবি রোগী হয়ে যায় না। আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে সবাই, একটা ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরের মধ্যে আছে। যখন কোনো মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, তখন যক্ষ্মা রোগটা কাছে যায়। যে কোনো মানুষেরই যক্ষ্মা রোগ হতে পারে, তবে সাধারণভাবে মানুষ যখন কর্মঠ থাকে, অর্থাৎ 20 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে যক্ষ্মা রোগের প্রবণতা সবচেয়ে বেশি। আর তাদের যক্ষ্মা রোগ বেশি হয় যাদের মধ্যে ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টি আছে।
অপুষ্টি থাকলেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। এমন কোনো রোগ আছে যার জন্য রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, যেমন HIV, যেমন ক্যান্সার, যেমন হাঁপানি টানের অসুখ, কিডনি খারাপ হয়ে যাওয়া, কারো অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে এই রকম লোক, বা কাজের সুবাদে যারা পাথর খাদানে কাজ করে, যারা ধুলোবালির মধ্যে কাজ করে, যারা পাথর কাটার কাজ করে, পাথর ভাঙার কাজ করে, এই সমস্ত লোকের মধ্যে, আর অত্যন্ত অতিরিক্ত যারা মদ্যপায়ী, ধূমপায়ী, এই সমস্ত মানুষদের মধ্যে যক্ষ্মা রোগের প্রবণতা সবচেয়ে বেশি। যক্ষ্মা রোগ যে হয়, যক্ষ্মা রোগটা একটা জীবাণুঘটিত রোগ। আপনারা জানেন জীবাণুঘটিত রোগ মানেই হচ্ছে সংক্রামক। এখন রোগগুলোকে দুরকম ভাবে ভাগ করা হয়, একটা কমিউনিকেবল ডিজিজ আর একটা নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ যেগুলো, সেগুলো হচ্ছে সবই জীবাণু ঘটিত, না হয় ভাইরাস ঘটিত, না হয় প্রোটোজোয়া ঘটিত, এইরকম। আর নন কমিউনিকেবল ডিজিজ যেটা সংক্রামক নয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই ধরনের রোগগুলো কিন্তু সংক্রামক নয়। যক্ষ্মা রোগ হলে কি করতে হবে, কিভাবে বুঝবো কারো যক্ষ্মা রোগ হয়েছে? যদি কোনো ব্যক্তির 2 সপ্তাহের বেশি কাশি হয়, সেই কাশিটা সাধারণ ওষুধে, সাধারণ ডাক্তারবাবুর যে ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, সেই ওষুধে খেয়েও এই কাশিটা কমছে না, সন্ধ্যের দিকে ঘুষঘুষে জ্বর হয়, ওজন কমে যায়, এবং রাতের দিকে ঘাম হয়, যদি রাতের দিকে ঘাম হওয়া, এই 4টে লক্ষণকে বলা হয় 4S বা 4 লক্ষণ, সিমটম 4টে, 4 সিমটম বলা হয়। এক নাগারে খুসখুসে কাশি, সন্ধ্যের দিকে ঘুষঘুষে জ্বর, ওজন কমে যাওয়া এবং রাতের দিকে ঘাম হওয়া। এই 4টে লক্ষণ যদি কোনো মানুষের থাকে, তাহলে তার কফ পরীক্ষা করার দরকার। কফ পরীক্ষা করে আমরা টিবির জীবাণুগুলো মাইক্রোস্কোপে দেখতে পাই। আমার খুব ভালো লাগছে, আমি এখানে যে কথা বলছি, আমার এখানে অনেক উচ্চ মাধ্যমিকের সায়েন্স পড়ার ছেলেমেয়েরাও আছে, তারা বুঝতে পারবে। মাইক্রোস্কোপে আমরা টিবির জীবাণুটা কাঁচের স্লাইডের মধ্যে রং করে টিবির জীবাণু দেখতে পাই। কাজে টিবির জীবাণু দেখতে পাওয়া মানে হলো রোগ নিশ্চিত। খুব সহজ পরীক্ষা করে নিশ্চিতভাবে রোগ জানার উপায় হলো কফ পরীক্ষা করা। কফ পরীক্ষায় যদি টিবির জীবাণু বা যক্ষ্মার জীবাণু দেখতে পাওয়া যায়, তাহলে আর কেউ যদি বিশ্বাস না করলেও, মানে ডাক্তারকে বিশ্বাস করতেই হবে যে তার যক্ষ্মা রোগী আছে, এটা একদম নিশ্চিত পরীক্ষা। আর একটা পরীক্ষা আমাদের জাঙ্গিপাড়া হাসপাতালে হচ্ছে, সেটা হলো সেটা একটা মাইক্রোবায়োলজিক্যাল, মানে জেনেটিক পরীক্ষা বা মলিকুলার বায়োলজিক্যাল পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা টিবির জীবাণু দেখতে পাই, এবং সেই জীবাণুটা কোন ওষুধে মরবে সেটাও আমরা পরীক্ষা করে দেখতে পাই। সেটাকে বলা হয় PCR পরীক্ষা বা CBNAT পরীক্ষা। NAT, নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। নিউক্লিক অ্যাসিড জানো তো, ডিএনএ পরীক্ষা, ডিএনএ মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে। সেই নিউক্লিক অ্যাসিড, প্রত্যেকটা নিউক্লিক অ্যাসিডের চরিত্র আলাদা। টিবির জীবাণুর নিউক্লিক অ্যাসিড একরকম হবে, তাহলে আমাকে বুঝিয়ে দেবে যে এটা টিবির জীবাণু। এবং সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা যে টিবির ওষুধগুলো দিই, সেই ওষুধগুলো খাওয়ার জন্যে, বা কোনো মানুষ খেয়েছে, সে অসম্পূর্ণ খেয়েছে, তার থেকে আরেকজনের রোগে এসেছে, তখন তার ডিএনএর মধ্যে মিউটেশন হয়ে যায়। মিউটেশন তোমরা জানো, ডিএনএর মধ্যে মিউটেশন হয়ে যায়। মিউটেশন হয়ে গেলে তখন সেই ডিএনএটাকে অ্যামপ্লিফাই করে বোঝা যায় যে এ ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগ হয়েছে, অর্থাৎ ওষুধকে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এই সাধারণ টিবির ওষুধে তার আর কাজ হবে না। সেই সমস্ত টিবি রোগীর ক্ষেত্রে 2 বছরের টিবির চিকিৎসা নিতে হয়। আমার এখানে কথা বলার উদ্দেশ্য এটাই যে জীবাণুঘটিত অসুখ তো অনেক কিছুই আছে, আন্ত্রিক হওয়া, টাইফয়েড হওয়া, জ্বর হওয়া, অনেক কিছু জীবাণুঘটিত অসুখ আছে। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা তো 7 দিনের ওষুধটায় ভালো হয়ে যায়, বা
আর একটা কোর্স বেশি খেতে হলে 14 দিন ওষুধ খেতে হয় বা 15 দিন ওষুধ খেতে হয়, তারপর ভালো হয়ে যায়। তা টিবিও তো জীবাণু ঘটিত অসুখ, তাহলে 14 দিন ওষুধ খেয়ে যদি ভালো হয় 14 দিন ওষুধ খেলেই তো হবে। কিন্তু না, টিবির জীবাণুটা চরিত্রটা এমনই, টিবির জীবাণুর গায়ে একটা মাইকোলিক অ্যাসিডের একটা আবরণ থাকে, একটা স্টার্চের মতো আবরণ থাকে, যার ফলে ওষুধটা ওখানে কাজ করে না ভালোভাবে। এবং 4 রকমের অ্যান্টিবায়োটিক টিবির ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, এবং সেই ওষুধটা 6 মাস ধরে খেতে হয়। সমস্যাটা এখানেই আপনাদের এটাই বলা যে টিবি রোগের চিকিৎসা করতে গেলে সাধারণ রোগের চিকিৎসার মতো নয়, এটা টানা 6 মাস এক নাগারে ওষুধ খেয়ে যেতে হয়। 2 মাস ওষুধ খাওয়ার পর রোগীর এত ভালো লাগে যে তার সমস্ত কষ্টগুলো চলে যায় এবং তার শরীরের ওজন বেড়ে যায়, তার খিদে ভালো হয়ে যায়, জ্বর কমে যায়, কাশি হয়ে যায়। তখনই এক রোগী ভাবে যে আমার তো সব ভালো হয়ে গেছে, আর ওষুধ খেয়ে কী হবে। এইখানেই মারাত্মক ভুলটা হয়। সে যেই ওষুধ খাওয়াটা বন্ধ করে দেয়, তারপরে আবার রোগটা যখন আবার নতুন করে রিল্যাক্স করে, তখন আর সেই আগের ওষুধে কাজ হয় না। সাধারণ যে ওষুধগুলো টিবির জন্য দেওয়া হয় সেই ওষুধে আর কাজ হয় না, তখন তাকে ডিআরটিবি বা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়। সেই ড্রাগ রেজিস্ট্যান্স টিবি হলে তাকে অনেক বেশি অ্যান্টিবায়োটিক দিতে হয়, যে অ্যান্টিবায়োটিকগুলো কেমোথেরাপির মতো, এবং যেটার ফলে তার শরীরের অন্যান্য অঙ্গগুলো যেমন কিডনি, লিভার, চোখ, এইসব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ড্যামেজ হয়ে যায়। সেই জন্য কোনো লোকের টিবি হয়েছে জানলে আপনারা তাকে পরামর্শ দেবেন যে ডাক্তারবাবুর কথা মতো যেন এক নাগারে 6 মাস ওষুধটা খায়, মাঝপথে যেন চিকিৎসা বন্ধ না করে। আর আপনাদের একটাই মেসেজ দেওয়ার কথা যে কাদের সন্দেহ করব টিবি হয়েছে, যেটা বললাম 4S, ফুসফুসে কাশি, ঘুসঘুসে জ্বর। এটা হজরালগতে করেছেন না? হ্যাঁ, দেখুন সে হজরালগতে সুকুমার রায়, তাই তো? সে কিন্তু বিজ্ঞানী নয়, ডাক্তারও নয়, সে কিন্তু টিবি রোগীর কথা বলে গেছে। ঘুসঘুসে কাশি, ফুসফুসে কাশি, ঘুসঘুসে জ্বর, ওটা বলা আছে মাঝরাতে ব্যথা। মাঝরাতে না, ওটা হবে 5 রাতে ব্যথা। অ্যাকচুয়ালি 5 রাতে ব্যথা, বুড়ো তুই মর, তাই তো? কথাটা তাই আছে না? তো এই ফর্মুলাটা, ফুসফুসে কাশি, ঘুসঘুসে জ্বর, ওজন কমে যাওয়া আর রাতের দিকে ঘাম হওয়া, এই রকম লক্ষণ যদি কারো হয়, তাকে অন্য কোনো ডাক্তার না দেখিয়ে জাঙ্গিপাড়া হাসপাতালে বা আমাদের যে কোনো সরকারি, সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে টিবি পরীক্ষা, বিনামূল্যে টিবি পরীক্ষা করা হয়। কফ পরীক্ষা, এই কফ পরীক্ষা মাইক্রোস্কোপেও করা হয় এবং মলিকুলার বায়োলজির মাধ্যমে উন্নত মানের পরীক্ষা, যেটা বাইরে পরীক্ষা করতে প্রায় 6,000 টাকা লাগে। সেটা যাওয়া মাত্র পরীক্ষা করে দেওয়া হবে, কোনো রকম ফেরানো হয় না, হয়রানি হয় না। সারা ভারতবর্ষের সমস্ত হাসপাতালে এই সুবিধাটা পাওয়া যায়। তাহলে যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে যেন হাসপাতালে গিয়ে রক্তটা, এই কফটা যেন পরীক্ষা করে আসে। কফ পরীক্ষা করেই একমাত্র টিবি রোগ নির্ণয়ের সঠিক উপায় হলো কফ পরীক্ষা করা। মোটামুটি টিবি নিয়ে আপনাদের বলার মধ্যে যা, সেটা আমি বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে টিবি সংক্রান্ত, তাহলে আমাকে করতে পারেন।